আপনাদের সবাইকে ম্যাপ অ্যান্ড ম্যাটার চ্যানেলে আবারও স্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমি আরো একটি ভিডিও করব, এরকম আমার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটি, প্রেসিডেন্ট হতে পারেন এমন একটি আলোচনা ভীষণভাবে আলোচিত হচ্ছে। আ যদিও বিষয়টি বিতর্কিত কিন্তু এও সত্যি এটি আলোচিত। সুতরাং আমার মনে হলো এই আলোচনায় আমাদেরও অংশগ্রহণ করা উচিত। তার এই আলোচনায় তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা অযোগ্যতা নিয়ে কথা বলার আগে আ আমাদের আ দেখা উচিত, ১ম এই দেখা উচিত যে উনি কিভাবে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন, তার প্রেক্ষাপট কিভাবে তৈরি করা হয়েছিল, তারপর উনার শাসনকালীন সময়ে উনি কি করে গেছেন, উনি আ উনার কাজকর্মগুলি আমাদের অত্যন্ত অবজেক্টিভলি খুঁজে দেখা দরকার এবং তারপর বলা উচিত যে আসলে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন কি রাখেন না। সো আমরা পটভূমি হিসেবে যেটা বলতে চাই সেটা হলো সেটা শুরু হবে উনার নোবেল পুরস্কার দিয়ে। আসলে আপনারা জানেন যে ৭ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। যার ৪ টি বিজ্ঞান ভিত্তিক এবং বাকি ৩ টি আ অর্থনৈতিক এবং সামাজিক দিকের বা সোশ্যাল সায়েন্স এর দিকে। এবং এই ৩ টি পুরস্কার হলো শান্তিতে নোবেল পুরস্কার, সাহিত্যে নোবেল পুরস্কার এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার। যেহেতু বিষয়গুলো হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের, এজন্য অনেক সময় এই পুরস্কার যারা পান তাদের নিয়ে বিতর্ক অনেক বেশি থাকে। কিন্তু এই বিতর্কের আওতায় শান্তিতে পুরস্কার সবথেকে বেশি বিতর্কিত রয়েছে। বিতর্কিত হওয়ার অনেক কারণ রয়েছে এবং তার একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে আমরা বলতে পারি যে, আপনারা জানেন আ যে ভারতের আ উপমহাদেশের যে শান্তি সৈনিক যাকে বলা হয় মহাত্মা গান্ধী, তিনি কিন্তু নোবেল পুরস্কার পাননি। তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। সুতরাং এ জাতীয় ইদানিংকালে আরো যে নোবেল সিলেকশন, শান্তির জন্য সিলেকশন, সেগুলো আপনারা যদি একটু ঘুরে ফিরে দেখেন, তাহলে হয়তো এই বিতর্কের ব্যাপারটা অনুধাবন করতে পারবেন। যা হোক, আমরা ডক্টর ইউনূস প্রসঙ্গে আসি। আ উনাকে ২০০৬ সালে পুরস্কার দেওয়া হয় এবং ২০০৬ সালে পুরস্কার পাওয়ার পরপরই উনি ২০০৭ সালে আ একটা আ আ আ রাজনৈতিক পার্টি করার ঘোষণা দেন এবং সেটি ছিল নাগরিক শক্তি। আ সুতরাং একজন মানুষ যিনি নোবেল পুরস্কার পাওয়ার ১ বছর যাওয়ার মাথাতেই একটা রাজনৈতিক আ দল গঠন করেন এবং সেই দল গঠন করে দেশে ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করেন, তখনই কিন্তু বুঝতে হবে যে উনার আ রাজনৈতিক অভিলাষ অনেক বড় ছিল এবং এই যে নোবেল পুরস্কার দেওয়াটা, সেটাও কিন্তু এক ধরনের সন্দেহের চোখে সন্দেহ সৃষ্টি করে যে আসলে উনাকে কি এই ক্ষমতায়নের জন্যই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? যা হোক, উনার সে প্রচেষ্টা সফল হয়নি। এবং উনি তারপর রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু উনার যে রাজনৈতিক অভিলাষ ছিল, তা কিন্তু আমরা দেখতে পাই এবং দেখতে পাই এভাবে যে আবার তাকে পুনরায় মঞ্চে নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা, সেটা কিন্তু একটা চলমান প্রসেস ছিল এবং বাংলাদেশের বিভিন্ন এনজিও বা এক শ্রেণীর মানুষ অবিরতভাবে তার সম্পর্কে তার গুণগান গেয়ে চলেছে। আর এই যে গুণগান গাওয়ার প্রসেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা অতি মানবীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, তাতে বাংলাদেশের ৩ টি প্রতিষ্ঠান ব্যাপকভাবে কাজ করেছে। এর একটিকে থিংক ট্যাংক, আপনারা জানেন, একটি বিশেষ থিংক ট্যাংক এবং একটা বাংলাদেশের সবথেকে বহুল প্রচারিত একটা বাংলা সংবাদপত্র। আর তার সাথে বাংলাদেশের সবথেকে বেশি প্রচারিত ইংলিশ একটা আ নিউজ আ আ নিউজপেপার এই প্রসেসকে ভীষণভাবে আ আ আ প্রমোট করতে থাকে। আসলে আমি তাদের যে এই যে ট্রায়াঙ্গেল, এই যে ৩ টা শক্তি বা ৩ টে ইনস্টিটিউশন অবিরতভাবে কাজ করে গেছে, তাদের এই কাজকে বা ইউনুস বন্দনার মাধ্যমে তাকে যে একটা অ অতি মানবীয় একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলেছে, সেটাকে আমি বলব যে এটা এক ধরনের অ্যা পাইলিং প্রসেস। পাইলিং প্রসেসটা হলো, আপনারা জানেন যে আপনি যদি কোন নতুন ঘর করতে চান, রাস্তা করতে চান, তখন যে উঁচু-নিচু থাকে, গাড্ডা থাকে, সেগুলোকে ভরাট করে জায়গাটাকে সমতল করতে হয়। তারপর আপনি আপনার বাড়িটা তৈরি করতে পারেন। সুতরাং প্রফেসর ইউনূসের জন্য যে ক্ষমতার বাড়ি তৈরি করা, তা আ তৈরি করতে এই ৩ টি বিশেষ ইনস্টিটিউশন, যারা আ
আ গত ১০ বা ১৫ বছরের তাদের সম্পর্কে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তারা বরাবর একটা বাংলাদেশের ব্যাপারে নেগেটিভ আ আ যে আ ভিউ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে নেগেটিভ ভিউ, বিভিন্ন কিছুতে নেগেটিভিটি প্রচার করেছে তারা কিন্তু তারা। অন্যদিকে ডক্টর ইউনূসের ব্যাপারে তাদের যে বদান্যতা সেটা কিন্তু সবসময় আমরা দেখতে পাই। সুতরাং এই পাইলিং প্রসেস এর সাথে আমাদের মনে হয় দেশে একটা ক্ষেত্রও তৈরি হয় যে তাকে দেশে আ আ আবারও ক্ষমতায় নিয়ে আসা যায় কিনা এবং সে ক্ষেত্রটার পরিসমাপ্তি হয় ২০২৪ সালে আমরা যখন দেখি যে বাংলাদেশে একটা ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আ আ আওয়ামী লীগ অ্যা আ গভর্নমেন্ট এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হন। তারপর ২০২৪ সালের ৮ই আগস্ট উনি ক্ষমতায় আসার পর এই যে ক্ষমতা নিলেন, এই যে ক্ষমতা নেওয়ার প্রসেসটা আ এটাকে আমরা কিন্তু এক ধরনের বলবো আ আ মিলিটারির পরিভাষায় একটা শব্দ আছে যাকে বলা হয় প্যারা ড্রপিং মানে শত্রুর সীমানার বাইরে গিয়ে আপনি অভ্যন্তরে আপনাকে অনেক সময় আ ড্রপ করতে হয় বা প্যারাশুট করতে হয়। তো উনি কিন্তু বাংলাদেশের ক্ষমতায় অনেকটা প্যারাশুটেড হলেন। উনাকে প্যারা ড্রপ করা হলো এবং তারপর উনি ক্ষমতা নিয়ে ২০২৪ সালের ৮ই আগস্ট উনি ক্ষমতা নিলেন। উনার ক্ষমতা নেওয়ার পরের ইতিহাসটা আপনারা সবাই জানেন এবং সেখানে আমরা শুধু আ যতগুলি জিনিস দেখতে পাই, স্বাভাবিক চোখে আমরা যে জিনিসগুলো দেখতে পাই তাতে অনেকটাই ব্যর্থতায় ভরা। উনি বাংলাদেশের অর্থনীতি ভালো করতে পারেননি। অর্থনৈতিক যতগুলো ইন্ডিকেটর আছে তাতে আমরা আ অনেকভাবে পিছিয়ে পড়েছি। দ্বিতীয় যে উনি আ বাংলাদেশের জন্য ক্ষতি করে গেছেন সেটা বাংলাদেশের আইন-শৃঙ্খলা এবং বাংলাদেশে উনার আমলে মব আ মব এক ধরনের institutionalized ফর্ম পায়। বাংলাদেশে যে মবের কালচার ছিল না তা নয়। বাংলাদেশে অনেকদিন ধরেই মবটা ছিল। কিন্তু সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে রূপকার তা কিন্তু ইউনুস জামানা এবং উনি যে মন্ত্রিপরিষদ তৈরি করেন সেটা আসলে এক ধরনের এনজিও পরিষদের নামান্তর। যে এনজিওর কর্মকর্তাদের একটা বিশেষ গুণ আছে। তারা কিন্তু অন্যের ভালো কাজের কোনো প্রশংসা করতে পারে না। সমালোচনাই তাদের আ পেশার একটা বড় অংশ। সো এই এনজিও পরিষদ আসলে বাংলাদেশকে আ যে শাসন দিয়েছে, ১.৫ বছরের শাসন দিয়েছে তা আ অন্তত আইনশৃঙ্খলার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যাপকভাবে বা আমাদের অবনতি করিয়ে ছেড়েছেন। তারপর উনার নেতৃত্বে সবথেকে যে ক্ষতিকারক আরেকটি দিক হয়েছে তা হলো ভারতের সাথে সম্পর্ককে বা নষ্ট করা। উনি আসলে আমি একটা আগেও বলেছি যে উনি আসলে ৩ টি এলিমেন্টের মাধ্যমে এই আ আ নষ্ট করার কাজটা অবিরতভাবে করে গেছেন। তা একটি হলো ভারতের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন করা। দ্বিতীয় হলো বাংলাদেশের সাথে যে অর্থনৈতিক সম্পর্ক আছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক সেটাকে উনি বিনষ্ট করেন সেই একই কারণে এবং তৃতীয় যে জিনিসটা হলো তা হলো বাংলাদেশের মাইনরিটি বিশেষত হিন্দুদের উপরে যে অত্যাচার হয় সেটাকে তিনি পুরো রাজনৈতিকভাবে দেখতে চান এবং এটা ভারতের সাথে সম্পর্ক নষ্টের একটা এলিমেন্ট হিসেবে ব্যবহার করতে থাকেন। তো উনার ভারতের সাথে সম্পর্ক সৃষ্টির যে প্রচেষ্টাটা যে ধরনের সম্পর্ক উনি তৈরি করতে চেয়েছিলেন তাতে কিন্তু আমরা একটা জিনিসের হুবহু ছাপ দেখতে পাই। আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্বে একটা যুদ্ধ চলছে যা ৫ম বছরে পৌঁছেছে তা হলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। তো উনার সমস্ত কার্যাবলী দেখে আমরা কি ভাবতে পারি না যে উনি আসলে বাংলাদেশকে একটা ইউক্রেন তৈরি করতে চেয়েছিলেন? আপনারা যদি সমস্ত এলিমেন্ট গুলো বিবেচনা করে দেখেন তাহলে দেখবেন আসলে উনি বাংলাদেশকে একটা ইউক্রেন করতেই চেয়েছিলেন এবং তার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন এবং সে আ উদ্দেশ্যে উনি বরাবর আ অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তৈরি করতে চেয়েছিলেন। আমাদের ভাগ্য ভালো আমাদের সেই জিনিসগুলো এই যে সম্পর্কের যে টানাপোড়েন সেটা কোনো সংঘর্ষের দিকে পৌঁছায়নি। তো যে মানুষ এই ১.৫ বছর সময়ে আমাদের জন্য তেমন কিছু ভালো করতে পারেননি, তাকে কি আবার বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ভাবা যায়? আপনারা হয়তো বলতে পারেন যে প্রেসিডেন্ট হিসেবে পজিশনটা একটা অলংকারিক পজিশন। বাট আ আমাদের এও মনে রাখা দরকার তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, তিনি বাংলাদেশের কনস্টিটিউশনাল হেড। তার অনেকগুলো ক্ষমতা রয়েছে এবং তার একটি বিশেষ ক্ষমতা হলো তিনি
নির্বাচিত সরকারকে কিন্তু বরখাস্ত করতে পারেন। আ তো এই যে বরখাস্তের যে ধারাটা সেটিই কিন্তু আমাকে চিন্তায় ফেলে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যক্তিগত চরিত্র আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে উনি অতীতে আ বাংলাদেশের যতগুলো সরকার ছিল তাদের প্রত্যেকের কাছ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন। তা বেগম খালেদা জিয়ার কাছ থেকে হয়েছেন, হাসিনার কাছ থেকে উপকার নিয়েছেন এবং অন্যান্য সবার কাছ থেকে উপকার নিয়েছেন। কিন্তু শেষাবধি উনি এই উপকারীর অধিকাংশ ক্ষেত্রে অপকার করেছেন এবং বাংলায় তার জন্য একটা বিশেষ শব্দ রয়েছে যাকে আমরা বলি কৃতঘ্ন, যে উপকারীর অপকার করে। সুতরাং এখন যদি ওনাকে প্রেসিডেন্ট করে আরেকটা উপকার কেউ করতে আসে, তাহলে বুঝতে হবে তিনি কোনো সময় আবার সেই কৃতঘ্নর রোলটা প্লে করতে পারেন, তাদের ক্ষতি করতে পারেন। ২০০০ আ ২৬ এর নির্বাচন কিন্তু উনার সপক্ষে নির্বাচন না। উনি বাংলাদেশে যে মৌলবাদীদের ক্ষমতা দিতে চেয়েছিলেন তার পক্ষে নির্বাচন না। সুতরাং উনাকে এ মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট করার মতো একটা আ আ সিদ্ধান্ত বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে। সুতরাং আমাদের এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার। সবাইকে ধন্যবাদ।